Dear students, hope you are well and welcome you to the online class of MS Polytechnic Institute. তো তোমরা টেক্সটাইল টেকনোলজি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট। আমি গত দিনে শিখিয়েছিলাম যে কিভাবে সিভি রাইট করতে হয়, সিভির মুখ্য বিষয়টা কি অ্যান্ড হোয়াটস দ্য ফাংশনস অফ সিভি, সেগুলো আমি শিখিয়েছি এবং পাশাপাশি নোটিশ লেখারও একটা বিষয় আমি শিখিয়েছি, নোটিশ কি করে লিখতে হয়, তাই না? এবারে আজকে আমি শেখাবো হাউ টু রাইট স্লোগানস আর পোস্টার, হাউ টু মেক এ পোস্টার, হাউ টু মেক পোস্টার। হাউ টু মেক পোস্টার। পোস্টার আমরা লিখি বিভিন্নভাবে, রাজনৈতিক পোস্টার লিখি, সমাজ সচেতনতামূলক পোস্টার লিখি। তা আমাদের পরীক্ষায় যে পোস্টারগুলো আসবে সেগুলো মূলত সমাজ সচেতনতামূলক পোস্টারেই আসে, যেমন ভালো জিনিসের ওপর আসবে সেগুলো। যেমন একটা পোস্টার হলো make a poster on corruption মানে দুর্নীতি। এই করাপশনের উপরে, করাপশন নিয়ে একটা পোস্টার লিখতে হবে। তো একটা পোস্টারে 5টা পয়েন্ট দিলেই যথেষ্ট। পয়েন্টসগুলো স্টার মার্কস আকারে, স্টার মার্কস করে 5টা পয়েন্ট শর্টলি লিখতে হবে, শর্ট ফর্মে। পোস্টারের যে লাইনগুলো 5টা সেন্টেন্স হবে, 5টা পয়েন্ট আর কি, সেটা শর্ট ফর্মে লিখতে হবে। পোস্টার অন করাপশন, পোস্টার অন ট্রি প্লান্টেশন, পোস্টার অন প্রাইস হাইক, পোস্টার অন রোড অ্যাক্সিডেন্ট, পোস্টার অন অ্যাসিড থ্রোয়িং, পোস্টার অন ডেঙ্গু, poster on COVID-19 situation. Okay, very important. A poster on COVID-19 awareness. COVID-19 awareness অর্থাৎ কোভিড-19 এর যে সচেতনতামূলক, সেই সচেতনতামূলক একটা পোস্টার লিখতে হবে। I think it is very important now about a poster about COVID-19 awareness, COVID-19 সচেতনতামূলক একটা পোস্টার। তা আমি আজকে সেই COVID-19 সিচুয়েশনের উপর যে পোস্টার, সেই পোস্টারটাই আমি তোমাদেরকে লিখে দেখাবো। 5টা পয়েন্ট থাকবে, সেখানে 4 বা 5 মার্কস এরকম একটা পোস্টারে থাকতে পারে। তা মোটামুটি 5টা পয়েন্টস দিলেই যথেষ্ট। 4টা 5টা পয়েন্টস একটা পোস্টারে লিখলেই এনাফ। ওকে, তাহলে আমি কি দেখাচ্ছি, এরকম একটা, এখানে আমি একটা বক্স আকারে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, তাহলে এরকম একটা বক্স আমি আর্ট করে নিলাম। নেওয়ার পর লেখা থাকতেছে a poster on COVID-19 awareness. COVID-19 অ্যাওয়ারনেসের ওপর একটা পোস্টার। এখানে মার্ক 1-2 করে লেখার দরকার নাই, আমি একটা প্রথম স্টার দিলাম। তো COVID-19 সিচুয়েশন, COVID-19 অ্যাওয়ারনেসের ওপর একটা পোস্টার আমরা লিখব। সেই পোস্টারটা আমরা ওয়ালের মধ্যে বা বিভিন্ন অফিসের সামনে আমরা যে পোস্টারগুলো দেখি, অনেক সরকারি অফিস আদালত বা প্রাইভেট অফিসে সেখানে লেখা থাকে, পোস্টার দেওয়া থাকে যে অ্যাট প্রেজেন্ট COVID-19 সিচুয়েশনে কী মেনটেন করতে হবে, সেটাই অ্যাওয়ারনেস। যেমন আমরা জানি ওয়ার মাস্ক,
ওয়্যার মাস্ক। সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড আমরা লিখব মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব মেনে চলুন। ওকে, ওয়াশ হ্যান্ডস, ওয়াশ হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, বারবার হাত ধুন। হ্যাঁ, স্যানিটাইজ your hands and tools, আপনার হাত এবং যন্ত্রপাতি স্যানিটাইজ করুন। হ্যাঁ, এরপরে আমরা একটা লিখতে পারি স্টে হোম, বাড়িতে থাকুন। চমৎকার একটা পোস্টার হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে একটা চমৎকার একটা এক্সিলেন্ট একটা পোস্টার দেখতে পাচ্ছি, আ পোস্টার অন কোভিড-19 অ্যাওয়ারনেস, অর্থাৎ কোভিড-19 সচেতনতার উপর একটা পোস্টার। পরীক্ষা যদি আসে তাই এই পোস্টারটাই আসবে, মানে 98% পসিবিলিটি পোস্টারে এই পোস্টারটাই দিতে হবে, বর্তমান পরিস্থিতিতে এই পোস্টারটাই দিতে হবে। তাহলে আমরা এখানে 5 পয়েন্টস পেয়েছি, একটা পোস্টারে 5 পয়েন্টস এনাফ। তাহলে আমরা এখানে পোস্টার অন কোভিড-19 প্রথমেই দেখতে পাচ্ছি ওয়্যার মাস্ক, মাস্ক পরিধান করুন। মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব মেনে চলুন। ওয়াশ হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, বারবার হাত ধুন। স্যানিটাইজ ইউর হ্যান্ডস অ্যান্ড টুলস, আপনার হাত এবং আপনার যন্ত্রপাতিগুলোকে, যেগুলো ইউজের জিনিস, সেগুলোকে স্যানিটাইজ করুন। স্টে হোম, বাড়িতে থাকুন। হ্যাঁ, স্টে হোম, বাড়ির ভিতরে থাকুন। তাহলে এই যে আমাদের একটা চমৎকার একটা পোস্টার হয়েছে, পোস্টারটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা লিখে রাখতে পারো, যেটা তোমরা ভালো মনে করো। তো এই হচ্ছে পোস্টার। পোস্টারের হিডিং এটা লিখতে হবে, কিন্তু কি বিষয়ে পোস্টার, সেই পোস্টারের হিডিং বিষয়ে অবশ্যই উপরে লিখতে হবে। এ পোস্টার অন অথবা এ পোস্টার অ্যাবাউট। অন ব্যবহার করা যাবে, অ্যাবাউটও ব্যবহার করা যাবে। আমি লিখতে পারি এ পোস্টার অ্যাবাউট কোভিড-19 অ্যাওয়ারনেস। আমার লিখতে পারি এ পোস্টার অ্যাবাউট, যেমন করাপশন, অ্যাওয়ারনেস এগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে যে সচেতনতা, এগুলো মূলত সচেতনতামূলক পোস্টারই হয়ে থাকে, তাই না? তাহলে ডেঙ্গু যেমন, এটা একটা পোস্টার, এগুলো সচেতনতামূলক বা প্রচারমূলক। প্রচার মানেই সচেতনতা। সচেতনতা ছাড়া খারাপ জিনিস কেউ প্রচার করে না। যেটা জনগণের স্বার্থে লাগবে, কাজে লাগবে, জনগণের জন্য হেল্পফুল বা ইউজফুল, সেই জিনিসগুলোই আমরা পোস্টার আকারে লিখতে পারি। দ্যাটস কল্ড দ্য পোস্টার। পোস্টার রাইটিংয়ের নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। 5টা পয়েন্টস লিখবা এবং এরকম শর্ট পয়েন্টে। ওকে, তাই না? হ্যাঁ, তাহলে এই পোস্টার আমরা কোভিড-19 সিচুয়েশন এরকম দেখলাম। এখন আমরা যে একটা পোস্টার লিখতে চাই, পোস্টার অ্যাবাউট ডেঙ্গু, পোস্টার অ্যাবাউট ডেঙ্গুর বিষয়ে একটা পোস্টার, তাই না? তাহলে এখানে কী লেখা যাবে? ডেঙ্গুর বিষয়ে পোস্টার লিখলে কী লেখা যাবে? ডোন্ট let water stand in the pots or tubs, পটে বা টবে পানি জমতে দিবেন না। 2 নাম্বার, ক্লিন ইয়োর হোম ইয়ার্ডস রেগুলারলি। তাহলে
আপনার বাড়ির আঙ্গিনা বা উঠান নিয়মিত পরিষ্কার করুন। 3 নাম্বার কী হবে? 3 নাম্বার হচ্ছে চেক ইউর রেফ্রিজারেটর অর এয়ার কন্ডিশনস রেগুলারলি অ্যান্ড ক্লিন ইট রেগুলারলি। রেফ্রিজারেটর এবং এসি চেক করতে হবে নিয়মিত এবং সেটা পরিষ্কার রাখতে হবে। স্টপ থ্রোয়িং গার্বেজ ওয়েস্ট এভরিহোয়ার, বা হ্যাঁ এভরিহোয়ার। তাহলে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলিবেন না। ওকে, এরপরে আমরা একটা পয়েন্ট দিতে পারি, ইউজ মসকিটো নেটস হোয়াইল স্লিপিং ইভেন অন ডে টাইম। যখন ঘুমাবেন তখন মশারি ব্যবহার করবেন, এমনকি দিনের বেলাতেও। এই হচ্ছে 5 অ্যাওয়ারনেস ক্রিয়েটিং পয়েন্টস। এই 5টা পয়েন্টস দিলেই বোঝা যাবে একটা পোস্টার সুন্দরভাবে হয়ে যাবে। এই জন্য পোস্টার আরও বিভিন্ন বিষয় আছে, যে করাপশন, এসিড থ্রোয়িং, ট্রি প্লান্টেশন, নানান বিষয়ে পোস্টার আমরা লিখতে পারি এবং পোস্টারগুলো লেখার নিয়ম এটাই, 4 or 5 পয়েন্টস ইন এ পোস্টার। এর বেশি সেখানে লেখার কোনো প্রয়োজন নেই এবং সেগুলো হতে হবে অবশ্যই শর্ট ফর্মেই লেখার নিয়ম পোস্টারটা। ওকে, তা আমি আজকে তোমাদের পোস্টার লেখার নিয়মও একটু হালকা আলোচনা, মানে এর বাইরে বলার কিছু নাই, এভাবেই তোমরা পোস্টার লিখবে। সেখানে 3 বা 4 মার্কস থাকবে, তোমরা এভাবে পোস্টারগুলো সুন্দর করে লিখবে। পোস্টারে মার্কস পাওয়াটা খুব ইজি ম্যাটার। পোস্টার, নোটিশ, তারপর ওইদিকে সিভি উইথ রিজিউম, এই বিষয়গুলো তো মার্কস তো যেমন করে বললাম এবার লিখলেই মার্কসগুলো পাওয়া যায়, ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ, তাহলে তোমাদের এই যে এইসব থাকবে। আর তোমাদের মোস্ট প্রবাবলি গ্রামাটিক্যালস নাই, তো প্যাসেজগুলো পড়তে হবে। প্যাসেজ, এখানে সিন প্যাসেজ, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা পড়ে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। তোমাদের প্যাসেজ আর ওই রাইটিং পার্টস আছে, গ্রামেটিক্যাল পার্টস নাই। এরপরও গ্রামেটিক্যাল পার্টসগুলো তোমরা টেন্স, পার্টস অফ সেন্টেন্স, এগুলো মোটামুটি বাসায় একটু রিডিং করে রিভাইজ করতে হবে, করলে সেগুলো কাজে লাগে। তো আমাদের এরপরে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটা পড়ে নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। ওখানে লেখা থাকবে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। তো নানান বিষয়ে প্যাসেজ থাকতে পারে। যেমন আমাদের প্যাসেজগুলো কীভাবে পড়তে হবে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিছু প্যাসেজ আছে সেটা পড়তে হবে। আবার কিছু পাবলিক অ্যাওয়ারনেস ভিত্তিক প্যাসেজ আছে, জনসচেতনতামূলক। ট্রি প্লান্টেশনের উপর প্যাসেজ আছে, তাই না? করাপশনের উপর প্যাসেজ থাকতে পারে। তারপর প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট কিছু আছে, ঐতিহাসিক দর্শনীয় স্থান যেসব, সে বিষয়ে প্যাসেজ আছে। এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিত্তিক কিছু প্যাসেজ আছে, সেগুলো তোমরা পড়বা। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিত্তিক প্যাসেজগুলোই তোমাদের বেশি ইম্পর্ট্যান্ট, তবে অন্যান্যগুলোও দেয়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেমন ইন্টারনেট টেকনোলজি, কম্পিউটার, ইমেইল, এই সব বিষয়ে প্যাসেজ থাকতে পারে। সে প্যাসেজগুলো ভালো করে পড়ে ওখানে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। প্রথমে থাকবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। সেকেন্ড স্টেপে থাকবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। থার্ড স্টেপ 3 নাম্বার কোশ্চেনে থাকবে হচ্ছে ট্রু ফলস, ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার, এরকম থাকবে। কিংবা ট্রু ফলসের জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, ওখানে অপশন ওয়ার্ড দেওয়া থাকে, 3টা ওয়ার্ড দেওয়া থাকে, ওর মধ্যে কোনটা সেটা চুজ করে ওখানে লিখতে হবে। তো প্যাসেজগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। যেমন প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্টের মধ্যে একটা প্যাসেজ আছে, যেমন ষাট গম্বুজ মস্ক। দি ষাট গম্বুজ মস্ক, ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ নাও। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেরিটেজেস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে বাই দ্য ইউনেস্কো, দি ষাট গম্বুজ মস্ক। তো দিস মস্ক ইজ ট্রেডিশনাল অ্যান্ড হিস্টোরিক্যাল, এটা হিস্টোরিক্যাল এবং ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড
World Heritage Site by the UNESCO. UNESCO. What is UNESCO? UNESCO means United Nations Education, Scientific and Cultural Organization. এটা জাতিসংঘের একটি বিজ্ঞান ঐতিহ্য সংস্কৃতি ভিত্তিক সংস্থা, বিজ্ঞান শিক্ষা ও ঐতিহ্য ভিত্তিক একটা এই নিয়ে কাজ করে। এটা একটা জাতিসংঘের একটা সংস্থা। তো তারা এই 60 গম্বুজ মস্ককে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। তো 60 গম্বুজ মস্ক ইজ সিচুয়েটেড হোয়ার, আমি সংক্ষেপে বলি, 60 গম্বুজ মস্ক ইজ সিচুয়েটেড ইন বাগেরহাট district in Khulna division. So it was established by Khan Jahan Ali. Khan Jahan Ali. And the 60 Gambuz Mosque is a 15th century architecture, 15th century architectural basis or foundation. তো এটা 1500 শতাব্দীর একটা স্থাপনা, 1500 শতাব্দীর স্থাপত্য। অ্যান্ড ইট ওয়াজ এস্টাবলিশড বাই খান জাহান আলী। তো এই খান জাহান আলী কে? হু ইজ দ্যাট খান জাহান আলী? তো এই খান জাহান আলী ওয়াজ এ মুসলিম সেইন্ট অ্যান্ড ওয়ারিয়র। ইনি একজন মুসলিম যোদ্ধা এবং সুফি সাধক ছিলেন। অ্যান্ড খান জাহান আলী started spreading Islam in this region, in Bangla. অর্থাৎ এই বাংলা অঞ্চলে, বাংলাদেশ অঞ্চলে ইসলাম প্রচার করেন ইনি, দিস খান জাহান আলী। Where has this from, where did he come from? I don't know, I'm not clear, but maybe he may come from like Afghanistan or Turkmenistan, presently Turusk or Turkish. Most probably from these regions he came to Bagerhat. তো প্যাসেজে বলা আছে, আমি আগে বলছি, ইট ইজ দ্য 15th century edifice, অর্থাৎ 1500 শতাব্দীর একটা স্থাপত্য শিল্প বা কর্ম স্থাপত্য। তো when Khan Jahan Ali arrived at Bagerhat, in that time the Bagerhat was not inhabitable. It was not inhabitable for the people. বুঝতে পারছো কি, মানে মানুষের বসবাসযোগ্য ছিল না। It was covered with forest, jungle, and the area was very much dangerous and rough. So Khan Jahan Ali at first entered into this area and cleared some parts of the region. ওই এলাকার কিছু অংশ পরিষ্কার করে সে সেখানে তার বসতি গড়ে তোলেন। And gradually he started spreading Islam in that region, and finally সেখানে মানুষজন বসবাস করতে চাইতো না। People were not agree to go there because there were no facilities of living life, মানে জীবনযাপনের সেখানে কোনো সুযোগ সুবিধা ছিলই না। That's why Khan Jahan Ali, the most serious problem was that there was no source of drinkable water, অর্থাৎ পান করার কোনো পানি ছিল না। You know, this region is on the shore, it is seashore area on the bank of the Bay of Bengal, attached area. The Bay of Bengal বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা। Usually, naturally the water in that region is very much salty. ওই অঞ্চলে পানি খুব লবণাক্ত। So this water crisis was very much difficult at that time. That's why Khan Jahan Ali thought that it's a problem, and for this problem people were not agree to go there. Finally, ultimately Khan Jahan Ali dig some pond dishes for source of drinkable or usable water. এটা করার জন্য তিনি সেখানে পুকুর, ওয়েল, বিভিন্ন কিছু খনন করলেন, পানির উৎস আগে ঠিক করলেন। তো সেখানে একটা ঘোড়া দিঘি না কী দিঘি ছিল সেখানে, সেইটা সে ওখানে স্থাপনা করেছিলেন, কারণ পানির জন্য। ঘোড়া দিঘির ব্যাপারও আছে ওখানে। তো যাই হোক, এটা 60 গম্বুজ মস্ক বিষয়ে। তো পরবর্তীতে সেখানে তিনি এই মস্কটা নির্মাণ করেন, দিস 60 গম্বুজ মস্ক। এই মস্কে 60টি গম্বুজ রয়েছে। মেইনলি দ্য টম্ব, গম্বুজ বলতে টম্ব, দেয়ার ওয়ার 88
51 tombs on the top of the mosque, কিন্তু মানুষ এটাকে 60 গম্বুজ মস্ক নাম দিয়েছে। আসলে সেখানে 81টা গম্বুজ ছিল। তো এখানকার যে গঠনশৈলী, স্ট্রাকচারাল বিউটি was wonderful. The structural beauty of the world was wonderful, and the outer parts of the wall of the mosque was decorated with terracotta flowers. মানে পোড়ামাটির যে কাজকর্ম সেটা দিয়ে ফুল পাতা বিভিন্ন কিছু অঙ্কন করা ছিল মসজিদটির ওয়ালে, এবং সেই ওয়ালগুলো ছিল অন্যরকম ক্যাটাগরিতে নির্মাণ করা। সেখানকার যে ইটগুলো, এই কারণে, এসব কারণে ইউনেস্কো ডিক্লেয়ার্ড দ্য 60 গম্বুজ মস্ক অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং এই মস্কটাতে, এই মস্কের যে গঠনশৈলী সেটা তো আছে, সেখানে অনেকগুলো দরজা, অনেকগুলো জানালা, প্যাসেজটা তোমরা যদি পড়ো তাহলে দেখতে পাবো সেখানে নাম্বারগুলো দেওয়া আছে, ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা রাখা ছিল। তো 15শো শতাব্দীতে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। তারপরও সেটা একটা অসাধারণ, একটা অত্যাধুনিক ব্যবস্থা সেখানে ছিল। হাউ ট্যালেন্ট দে ওয়ার অ্যাট দ্য টাইম। তো এই 60 গম্বুজ মস্ক খান জাহান আলী ইউজড নট অনলি অ্যাজ এ মস্ক but also as the court of Shah Jahan Ali. Basically, the Khan Jahan Ali became the ruler of that region. ওই অঞ্চলটার শাসকে তিনি পরিণত হয়ে যান, এবং এই মসজিদটা তিনি ইউজড নট অনলি অ্যাজ এ প্রেয়ার হল বাট অলসো অ্যাজ দ্য কোর্ট অফ শাহ খান জাহান আলী। এটা শুধু প্রার্থনা গৃহ বা মসজিদ হিসেবে ব্যবহার হতো না, ওই অঞ্চলে এটা একটা দরবার বা কোর্ট, এখন যেমন কোর্ট আছে সেই রকম একটা দরবার বা কোর্ট হিসাবে পরিচালিত হতো। ওই এলাকার যখন কোনো গণ্ডগোল হতো মানুষের মধ্যে, কোনো জমি জমা নিয়ে বা পারস্পরিক কোনো ব্যাপার নিয়ে যখন সমস্যা দেখা দিত, তখন আলটিমেটলি দি পিপল কেম টু খান জাহান আলী ফর দ্য সলিউশন। তো খান জাহান আলী দেন ওই মসজিদে বসেই ওই জিনিসগুলো মিটমাট করে দিতেন, ওই মসজিদে বসেই। তো তিনি একজন সেইন্ট ছিলেন। সেইন্ট মানে সুফি মানুষ, সুফি সাধক, অ্যান্ড অলসো ওয়ারিয়র, একজন যোদ্ধাও ছিলেন। তো সে কারণে উনি এই মসজিদের মধ্যে বসেই এই জিনিসগুলো ফয়সালা করে দিতেন। হি ওয়াজ ভেরি মাচ জুডিশিয়াল, অর্থাৎ ন্যায়পরায়ণ লোক, ন্যায়পরায়ণ ছিলেন, ধার্মিক অ্যান্ড ন্যায়পরায়ণ যেটা বলা হয়, রিলিজিয়াস মাইন্ডেড অ্যান্ড পায়াস অ্যান্ড জাস্ট পারসন। ধার্মিক এবং ন্যায়পরায়ণ একজন ব্যক্তি ছিলেন, এবং মসজিদে বসে কোনো বিচার করা কিন্তু খুব ডিফিকাল্ট। সেখানে বসে কারো পক্ষ নেওয়া বিপক্ষ দেওয়া, ইটস ইম্পসিবল। তারপরও তিনি ছিলেন খান জাহান আলী। সো হি ইউজড দ্য 60 গম্বুজ মস্ক নট অনলি অ্যাজ দ্য প্রেয়ার হল বাট অলসো অ্যাজ দ্য কোর্ট। এই বিষয়টা মনে রাখতে হবে। তো ওখানে 60 গম্বুজ মসজিদের গঠন, স্ট্রাকচারাল সাইটটা, সেটা তোমরা প্যাসেজটা পড়বা, যে 60 গম্বুজ মস্ক প্যাসেজ। এই প্যাসেজটা কীভাবে পড়াইলাম, কেন এটা, যা আমি যে বললাম প্যাসেজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করলাম, যে তোমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের যদি কোনো প্যাসেজ থাকে সেটা 2-3টা পড়বা। প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, অর্থাৎ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যেসব, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যেসব জিনিস আছে সেই বিষয়ে প্যাসেজ, যেমন এই যে 60 গম্বুজ মস্ক অ্যান্ড তাজমহল, গ্রেট ওয়াল অফ চায়না, এইসব বিষয়ে 2-একটা যেসব থাকবে সেটা পড়তে হবে। পাবলিক অ্যাওয়ারনেস বিষয়ে, যেমন এই যে বললাম যে ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, এনভায়রনমেন্ট পলিউশন, গ্রিন হাউস ইফেক্ট, এই বিষয়গুলো নিয়ে তোমাদের প্যাসেজগুলো পড়বা। আর ওই দিকে কী প্যাসেজ পড়তে বললাম, যে ইন্টারনেট টেকনোলজি, ইনভেনশন অফ কম্পিউটার, ইমেইল, এই 3টা। যেহেতু তোমরা টেক্সটাইল টেকনোলজি, তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বিষয়ে 2-একটা প্যাসেজ থাকলে রিলেটেড প্যাসেজ তো একটু পড়তেই হবে। তো মোটের উপর 10 to 12 প্যাসেজ যদি তোমরা এইভাবে সিস্টেমেটিকের পড়ো, ইউ উইল গেট কমন, যেটা তোমাদের ভাষায় বলা হয় কমন। সে কমন তোমরা পরীক্ষায় পেয়ে যাওয়া। ওকেই, তো তোমরা এই কাজগুলো, এই ডিরেকশনগুলো মেনে চলবা। আর এমসিকিউ সেখানে 3-4টা থাকবে, একটা প্যাসেজ থেকে এমসিকিউ দেওয়া থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 3 অথবা 4 মার্কস। তো এমসিকিউগুলোর ভিত্তি থাকে যে একটা এমসিকিউ থাকবে হচ্ছে ইনফরমেটিভ, অর্থাৎ তথ্যমূলক, সেখানে তথ্য
চাবে। যেমন আমি বললাম যে এই 60 গম্বুজ মস্ক, হোয়েন ওয়াজ 60 গম্বুজ মস্ক এস্টাবলিশড, সেখানে লেখা থাকবে 15th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 8th সেঞ্চুরি, তাই না? এখানে ইনফরমেশন বলে যে 15th সেঞ্চুরি, তো 15th সেঞ্চুরি ইজ রাইট। এইভাবে এটাকে বলা হয় তত্ত্বভিত্তিক একটা এমসিকিউ। আর একটা এমসিকিউ থাকবে কি ভোকাবুলারি। ভোকাবুলারি ভিত্তিক, অর্থাৎ তোমার ওয়ার্ড মিনিং, তুমি প্যাসেজটা পড়ে ওয়ার্ডগুলো কতটুকু আয়ত্ত করতে পেরেছো সেগুলো, তাই না? তাহলে লেখা থাকতে পারে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল মিনস। ওয়ান্ডারফুল বলতে কি বোঝায়? নিচে 3টা বা 4টা অপশন থাকবে। ওয়ান্ডারফুল যেমন বলছে বিউটিফুল, আগলি, লাভলি অ্যান্ড অ্যামেজিং। তাহলে আমরা বুঝবো ওয়ান্ডারফুল মানে চমৎকার, ওয়ান্ডারফুল মানে কিন্তু বিউটিফুল না, ওয়ান্ডারফুল মানে অ্যামেজিং, বিউটিফুলের চেয়েও অনেক একটু বেশি কিছু। এইটা হচ্ছে আমাদের কি ভোকাবুলারি। এরপরে গ্রামেটিক্যাল ভিত্তিক একটা এমসিকিউ থাকতে পারে, গ্রামার ভিত্তিক। দেন হোয়াটস দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? লেখা থাকবে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো এটা আমরা গ্রামেটিক্যাল যদি জানি পার্টস অফ স্পিচ, তাহলে বোঝা যাচ্ছে যেটা অ্যাডজেক্টিভ। দ্যাটস অল। এইভাবে তোমরা জিনিসগুলো একটু স্ক্রুটিনাইজিংলি পড়তে হবে। তো তোমরা এই 60 গম্বুজ মস্ক যে প্যাসেজটার বিষয়ে আমি আজকে কথা বললাম, এই প্যাসেজটা তোমরা বাসায় বসে সুন্দর করে পড়বে। পড়ে এইটার যে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার এবং ট্রু ফলস, এই জিনিসগুলো তোমরা আজকে বাসায় সিনসিয়ারলি স্টাডি করতে হবে। তারপরে থাকতে পারে কি কোশ্চেন অ্যান্সার থাকতে পারে। কি কোশ্চেন? হোয়েন ওয়াজ দ্য 60 গম্বুজ মস্ক এস্টাবলিশড, WS টাইপের কোশ্চেন। তবে হু ওয়াজ খান জাহান আলী কে ছিলেন, তাই না? হোয়ার ওয়াজ দ্য 60 গম্বুজ মস্ক এস্টাবলিশড, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল। আরও অনেক কিছু থাকতে পারে সেখানে, যেমন স্ট্রাকচারাল দিকগুলো বললাম, স্ট্রাকচারাল বিউটি। আর লিখতে পারে যে হোয়াই ডিড ইউনেস্কো ডিক্লিয়ার 60 গম্বুজ মস্ক অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কেন 60 গম্বুজ মসজিদকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করলেন? এই তো 3-4টা কোশ্চেন হয়ে গেল। এরপরে আসতেছে ট্রু ফলসগুলো। ট্রু ফলসের কাহিনী কি? ট্রু ফলসে কোনো কিছু নাই। যদি ঘটনা সত্য হয় তাহলে ট্রু, আর যদি ফলস হয় তাহলে ইউ হ্যাভ টু সাপ্লাই দ্য কারেক্ট ইনফরমেশান। যদি ফলস লেখেন তাহলে কারেক্ট অ্যান্সারটা লিখে দিতে হবে, তা না হলে অ্যান্সারটা ইনকমপ্লিট থাকবে, মার্কস পাওয়া যাবে না। আর ট্রু হলে তো ট্রু লিখলেই এনাফ, আর ফলস লিখলে ফলস লেখার সাথে সাথে কারেক্ট অ্যান্সারটা লিখে দিতে হবে যে এটা মিথ্যা, সত্যটা হচ্ছে এইটা। কারণ মিথ্যাকে অস্বীকার করা মানে কিন্তু সত্য কথা বলা নয়, তাই নয়? মিথ্যাকে অস্বীকার করা মানে সত্য কথা বলা নয়, এটা হলো। সেই জন্য ওখানে ফলস লিখলে হবে না, কারেক্ট অ্যান্সারটাও লিখে দিতে হবে, তাই না? এখন গিয়ে এখানে একটা বলা হচ্ছে, একটা ঘটনা ঘটছে, পাবলিককে গিয়ে বলা হচ্ছে একজন লোককে যে ভাই এখান থেকে এই বাসা থেকে একটা লোক নিয়ে গেল, লোকটাকে আপনি কি দেখছেন? না আমি তো জানি না এগুলো। এটা কি সত্য কথা বলা হইল? মিথ্যাকে অস্বীকার করলে সত্য কথা বলা হয় না। সেই জন্য কারেক্ট অ্যান্সারটা তোমাদেরকে লিখে দিতে হবে, খালি ফলস লিখলেই হয়ে যাবে না। ওকে, এইভাবে অ্যান্সারগুলো লিখবা। হাতের লেখা খুব সুন্দর হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। অত সুন্দর না হলেও চলবে, কিন্তু হাতের লেখাগুলো পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন, যাতে এক্সামিনার্সদের রুচিতে না বাঁধে। রুচিতে বাঁধে একটা কথা আছে না? তো সেজন্য ওই খাতা লেখাগুলো যাতে স্পষ্ট হয় এবং ঝকঝকে হইলেই হয়ে গেল। খুব আর্টিস্টিক হ্যান্ড রাইটিং হতে হবে, ইটস নট রাইট। ওকে, এইভাবে তোমরা পড়াশোনা করবে। পার্টস অফ স্পিচ হালকা করে তোমরা গ্রামার বই তো আছে তোমাদের, পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা একটু পড়বা। পার্টস অফ স্পিচ কী, খায় না মাথায় দেয় না কি করে, পার্টস অফ স্পিচ
সেটা একটু পড়বেন। কাকে বলে, কত প্রকার, কি কি, নাউন কি, প্রোনাউন কি, এগুলো কত প্রকার, আসলে জানার আগ্রহ থাকতে হবে। জানার আগ্রহ না থাকলে হবে না। খুব বুঝতে পেরেছো? তোমরা জানার চেষ্টা করো। আগ্রহটা, ইন্টারেস্টটাই আসল ব্যাপার। একটা জিনিসে যদি আমরা ইন্টারেস্ট না পাই, আগ্রহ না পাই, হবে না। তো আগ্রহ মানুষের মোটামুটি নিজেদের তৈরি করতে হবে। নাহলে কাউকে বলবেন যে আমি পড়তেছি না কেন, আমাকে পিডান, নাহলে নিজেই নিজেকে পিডাবেন। পিডায় বলবেন যে পড়, এই হলো কথা। পড়তে হবে। পড়াশোনা না করলে, পড়াশোনা তো আর আম কাঁঠালের লিচুর মতো না যে টুক করে পড়বে গাছ থেকে। ওকে, দেখি তোমাদের কী অবস্থা। তো এই জন্য ক্লাসগুলো তোমরা সুন্দর করে ফলো করবে। যেহেতু আমাদের এখানে আমরা ঠিকমতো যেহেতু ইন পারসন ক্লাস হচ্ছে না, ইন পারসন ক্লাস না হওয়ার একটা প্রবলেম হচ্ছে, আমরা আমাদের থটগুলোকে, আমাদের চিন্তাভাবনাগুলোকে আমরা এক্সচেঞ্জ করতে পারছি না। এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময়, ইন্টারচেঞ্জ যেটাকে বলা হয়, আন্তঃপ্রক্রিয়া বা আন্তঃবিনিময়, সেটা আমরা করতে পারতেছি না। তোমরা কি জানতে চাচ্ছ বা আমি কি বলতেছি সেটা তোমাদের বোধগম্য হচ্ছে কি না, হোয়েদার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অর নট, সেটা আমি বুঝতে পারছি না। এরপরও তোমরা বোর্ড বইটা, যে হক প্রকাশনের যে বইটা আছে, সেই বইটা আশা করি তোমাদের সকলেরই আছে, তোমরা বইটা ফলো করবা। ওকে, এই হলো প্যাসেজ বিষয়ে কথাবার্তা। আর তো কোনো প্যাসেজ বিষয়ে কথাবার্তা নাই। আর ষাট গম্বুজ মসজিদের যে স্ট্রাকচারাল বিউটিটা বললাম, সেখানে কতগুলো, কয়টা দরজা, ওই মসজিদের কয়টা দরজা ছিল, কয়টা জানলা ছিল, কয়টা কলাম ছিল, 4 সিলিন্ডার স্টোনস কলাম ছিল। তো এই বিষয়গুলো তোমরা ওখানে স্ট্রাকচারাল যে সাইডটা ভালো করে বুঝে শুনে পড়বে। স্ট্রাকচারাল যে বিষয়টা, সেখানে কয়টা দরজা ছিল, আর কয়টা জানলা ছিল, ভেন্টিলেটর ছিল কয়েকটা, সব কিছু ওখানে বলা আছে। হ্যাঁ, ট্রাকোটা ফ্লাওয়ার্স অ্যান্ড ফলিয়েস, অর্থাৎ পোড়ামাটির পত্র, পুষ্পপত্র দিয়ে বিউটিফাই করা হয়েছিল এই 60 গম্বুজ মসজিদের বাহিরের অংশ, এবং ইন্টেরিয়র ওয়াল ওয়াজ অলসো ওয়ান্ডারফুলি বিউটিফুল। তো আভ্যন্তরীণ যে মসজিদের ভিতরের যে ওয়ালটা, সেটাও খুব অন্যরকম নান্দনিক ছিল, নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ছিল। তা তোমরা এই 60 গম্বুজ মসজিদ বিষয়ে প্যাসেজটা পড়বে। পাশাপাশি নেক্সট ডের জন্য তোমরা পড়ে আসবে হচ্ছে কি, তাজমহল। আমরা জানি সবাই তাজমহল, এরপরও তাজমহলটা তোমরা দেখবা। তাইলে তোমার 60 গম্বুজ মস্ক অ্যান্ড দিস তাজমহল পড়া হয়ে গেল। তো মোটামুটি এই প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্টের মধ্যে 2-3টা তো পড়া হয়ে গেল। প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট হয়ে গেলেই তোমরা ওই টেকনোলজি ভিত্তিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিত্তিক যেগুলো, সেগুলোতে চলে যেতে হবে তোমাদেরকে। ওকে, হ্যাঁ, এটা তোমাদের করতে হবে। এরপরে আর তোমাদের লিখিত বিষয়গুলোর মধ্যে আর কি আছে তোমরা একটু দেখবা সিলেবাসটা ভালো করে। আমি যেমন সিভি, নোটিশ এবং পোস্টার লেখা শেখাইলাম। এরপরে তোমরা আরও ভালো করে দেখবা যে কোন কোন বিষয়গুলো তোমাদের আরও আছে। আমার মনে হয় একটা মেমো রাইটিং আছে, মেমো কি আগের বার। ও ঠিক আছে, আমি একটা কোশ্চেন পেয়েছি যে 80%-এর উত্তর দিতে হবে নাকি সব কোশ্চেনেরই উত্তর দিতে হবে। এটা কোশ্চেনে তোমাদের ডিরেকশন দেওয়া থাকবে, যেহেতু এটা কোভিডকালীন পরীক্ষা, তোমাদের কোশ্চেনে আমরা ডিরেকশন দিয়ে দেব যে কি পরিমাণ অ্যান্সার করতে হবে। আর এটা তোমরা জানো যে এটা একটা সাপ্লিমেন্টারি এক্সাম হবে তোমাদের, অর্থাৎ পরিপূরক পরীক্ষা হবে। তো সেখানে কোশ্চেনের ডিরেকশন দেওয়া থাকবে। যেমন কিছুদিন আগে যে গভর্নমেন্ট পরীক্ষা নিল, সেখানে আমার 90% কোশ্চেন, 19 মার্কসের কোশ্চেন ছিল,
কিন্তু অ্যান্সার দিতে হয়েছে 45, মানে ডাবল। 45 অ্যান্সার করলে 90% করা হয়ে যাবে। তুমি যদি 45 মার্কসের অ্যান্সার করো, 45 মার্ক রাইট হয়, তুমি 90 পেয়ে যাবে। 25 মার্কের অ্যান্সার দেওয়া, 25 মার্কস রাইট হইলেই তুমি 50 পেয়ে যাবে। এরকম করা ছিল। তো সেরকম একটা ব্যবস্থা সেখানে থাকবে, এর আমার ডিরেকশনও দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তোমরা পড়াশোনাগুলো চালিয়ে যাও, পড়ালেখা স্টাডিটা তোমাদের চালিয়ে যেতে হবে, স্টাডি অব্যাহত রাখতে হবে, স্টাডি বন্ধ করা যাবে না। ওকে। আর এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। ইংরেজি তো কিছু না, ইংরেজিতে ওয়ার্ড মিনিংটা ভালো করে শিখতে হয়, সেন্টেন্স মেকিংগুলো শিখতে হয়, কীভাবে সেন্টেন্স লেখা যায়, এগুলো নিজে নিজেও লেখা যায়। জাস্ট একটু ইংরেজিটা রেগুলারাইজ করলে, প্রতিদিন যদি কেউ 1 পাতা 2 পাতা করে ইংরেজিও পড়ে যদি শুধু, তবুও সে ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবে। ইংরেজি এমন একটা জিনিস। কিন্তু আমাদের সমস্যা হলো যে ওইটা করবো না, তো হবে কেমনি? পরে দেখা যায় যে বানানো করতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। তো তোমরা এই স্টাডিটা কন্টিনিউ করে যাও, আর কিছু বলার নাই। আর গ্রামারগুলোর মধ্যে যদিও গ্রামাটিক্যাল নাই তোমাদের, এরপরও তোমাদের মনে করো যে গ্রামাটিক্যাল পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, এই বিষয়গুলো সবসময় নলেজে রাখতে হয়। তোমরা ইন পার্সন থাকলে, অর্থাৎ সামনাসামনি থাকলে আমি জিজ্ঞেস করতাম যে পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ প্রকরণ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি করে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি করে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যের অংশ। তা আই ইট রাইস, এটি কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড। এই 3টা ওয়ার্ডেই 3টা পার্টস অফ স্পিচ। তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কয় প্রকার? ভার্বালি একটু আলোচনা করলে তোমাদের মনে থাকবে। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। কী কী? নাউন, প্রোনাউন, এই মনে করো যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এ তো 8 প্রকার পার্টস অফ স্পিচ। এখন কথা, নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। রহিম, করিম, রাজশাহী, চিটাগাং, আম, কাঁঠাল, জাম, ডিম, কলা, বই, কলম, বিল্ডিং, এই চেয়ার, টেবিল, মোবাইল, লাইট, ফ্যান, সব কিছুই নাউন। তার নাউনের ভাগ আছে। নাউন আবার কয় প্রকার সেটা ভিতরের খবর। তো প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে কথাগুলো ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলে। হি, শি, ইট। যেমন করিমের প্রোনাউন হচ্ছে হি, কারিনার প্রোনাউন হচ্ছে শি। ওকে। এইরকম বস্তুর কোনো প্রোনাউন হলে ইট, বহু বচন হলে দে, এরা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যারা ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। তারপরে নাউন, প্রোনাউন, এরপরে হলো কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, গুণবাচক বিশেষণ। যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ পায় সেটাকে অ্যাডজেক্টিভ বলে। যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ পায় সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি সুন্দর দেশ, বিউটিফুল। রহিম ইজ এ টল বয়। রহিম একটা লম্বা ছেলে। টল, কেমন ছেলে? লম্বা ছেলে, টল। এই টলটা অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বোতল। বোতলে সামান্য পানি আছে, লিটিল, এই কথাটাও অ্যাডজেক্টিভ। ওই যে দোষ, গুণ, তাই না, এগুলো। হি ইজ ভেরি ব্যাড, সে খুব খারাপ।
এই ব্যাড ব্যাড কথাটা অ্যাডজেক্টিভ, এখানে তার একটা দোষ বুঝাইল, তাই না? এই হলো অ্যাডজেক্টিভ। ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কোনো ক্রিয়া সম্পাদন করা বোঝায়, সেটাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন করা বোঝায়, কোনো কাজ সম্পাদন করা বোঝায়, সেটাকেই ভার্ব বলে, তাই না? যেমন হি রাইটস এ লেটার, সে একটা পত্র লেখে, তাই না? তারপর হি ইটস রাইস, সে ভাত খায়। আই স্লিপ, আমি ঘুমাই। দে ওয়াক, তারা হাঁটে। এই যে ওয়াক, স্লিপ, ইট, এই কথাগুলো হচ্ছে ভার্ব। এখন ভার্বের কিছু প্রকারভেদ আছে, তা তোমরা বই না পড়লে তো জানতে পারবে না। ইউ হ্যাভ টু স্টাডি ইউর বুক। অনেক অনেক গ্রামার বই আছে বাজারে ঘাটে, তোমাদেরও আছে। সেই গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো একটু ঘাটবা তোমরা। এই পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটাও আজকে তোমরা বাসায় সুন্দর করে হাতে কলমে কাগজ কলম নিয়ে সুন্দর করে লিখে লিখে আজকে পড়বা। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, যে 60 গম্বুজ মসজিদের উপর যে প্যাসেজটা আছে সেই পড়াটা থাকবে কোশ্চেন পর্যন্ত, এমসিকিউ, ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার, এই 3টা করবা। আর পার্টস অফ স্পিচের 8টা না পারো 4টা ভাগ তোমরা পড়বা, ঠিক আছে? যে আজকে যে কয়টা নিয়ে কথা বললাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এই 4টা ভাগ তোমরা আবার বাসায় সুন্দর করে একটু আন্তরিকতার সহিত পড়বা। ওকে? তাহলে সব দিক থেকেই তোমরা মনে করো যে ভালো করতে পারবে এবং তোমাদের ভালো কিছুই হবে। ওকে? ও, অ্যাপ্লিকেশন, সুন্দর প্রশ্ন। অ্যাপ্লিকেশন করার সময় যদি এক পাতা না হয়, তাহলে আমরা যখন পাতাটা ওপেন করব তখন আমাদের একটা পাতা এই দিকে থাকবে, একটা এই দিকে থাকবে। মানে এই পাতাটা উল্টানো যাবে না, যে এই পাতায় লিখে উল্টে দেবো তা না, এইখানে লিখে পরের পাতায় আসতে হবে, এই পাতার পিছনে যাওয়া যাবে না। যার জন্য এমনভাবে পাতাটা নিতে হবে যাতে একটা লিখে পরে এইরকম একটা পাতায় যায়, মানে খাতাটা মেলে যেন দেখা যায়, এইরকম দেখা যায়। কিন্তু এইটাতে লিখলাম খাতা উল্টে গেল, আবার এইভাবে উল্টাইলাম, সেটা করা যাবে না, তাহলেই হবে। আর অ্যাপ্লিকেশন অত বড় না করে শর্টলি লেখাই যত উপযুক্ত আমার মনে হয়। অ্যাপ্লিকেশন মূল বিষয়টা একটু তুলে ধরলেই, সংক্ষেপে তুলে ধরলেই হয়ে যাবে। সাবজেক্টের জায়গায় তো লেখাই থাকে কী বিষয়ে, আর বডিটা যেটা আছে সেইটা একটু 4-5টা গুরুত্বপূর্ণ সেন্টেন্স লিখে 1 পেজে শেষ করাটাই বেটার। অ্যাপ্লিকেশন অত বড় হওয়া ভালো না। আর সিভি তো কয়েক পাতা হতে পারে, ওটা কোনো সমস্যা নেই। ওকে? তো থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো সবাই, আবার দেখা হবে।